নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ কিছু কবিতা পড়ব। শ্রেষ্ঠ নয় সমগ্রের খোঁজে। কবিতার বিষয়ে এই যাদের কাজ, এই যাদের অন্বেষণ, এই যাদের ভূমিকা, সেই কবিতা আশ্রমের সপ্তদশ বর্ষ তৃতীয় সংখ্যা বসন্ত 1431 মার্চ 2025 সংখ্যাটি আমি কবি অশোক তরু মারফত হাতে পেয়েছি এবং সেখানে স্বয়ং কবি অশোক তরুর একটি সাক্ষাৎকারও প্রথমেই তার একটি বেশ কি বলবো, বেশ দার্শনিক সুলভ একটি ছবি সহ তার সাক্ষাৎকারটি রয়েছে। এখানে সাক্ষাৎকারের যে শিরোনামটি রয়েছে, মানুষ ভুলে গেলে কবির কিছু এসে যায় না। এখন মানুষ ভুলে গেলে কবির কিছু এসে যায় না, এটাও যেমন ঠিক। মানুষ ভুলে গেলে মানুষেরও কিছু এসে যায় না, এটাও ঠিক। আবার ঠিক নাও হতে পারে। সে এখন অভিজ্ঞতার বিষয়। আমাদিকে সেই ঘটনার মুখোমুখি হতে হবে, দেখতে হবে যে সত্যই কি আমাদের কিছু এসে যায় কিংবা এসে যায় না, সেটা দেখতে হবে। তা আমাদের কবি অশোক তরুর এরকম ধরনের অভিজ্ঞতা হয়েছে এবং সেই অভিজ্ঞতা থেকে তিনি এই সিদ্ধান্তে এসেছেন যে মানুষ ভুলে গেলেও কবির কিছু এসে যায় না। কারণ কবি তার যা বোধ, তার যা ভাবনা, তার যা চিন্তা, তার যা কাজ, তা তিনি ইতিমধ্যেই রেখে গেছেন। এরপর মানুষ ভুলে গেল কি মনে রাখলো, মানুষ তাকে ভুল বুঝলো কি ঠিক বুঝলো, মানুষ তার অনুসন্ধান করলো কিংবা তাকে অস্বীকার করলো, তাতে কবির কিছু যাবে আসবে না। কারণ কবি ততদিনে এই ইহজীবনের যে শারীরিক যে জীবন, সেই শরীরী জীবন থেকে তিনি ততদিনে উত্তীর্ণ হয়েছেন। তো এখানে অশোক তরুর যে সাক্ষাৎকারটি রয়েছে, এই সাক্ষাৎকারটিও কবি অশোক তরু তার স্বভাব সুলভ ভঙ্গিমায় বেশ গভীর ভাবনা চিন্তা সহ পরিবেশন করেছেন। ভাবনা সাক্ষাৎকারটি পড়ার পর কবিতার উপর বোধ সম্পর্কে, সাহিত্যের উপর বোধ সম্পর্কে অশোক তরুর একটা গভীর অভিনিবেশ লক্ষ্য করা যাচ্ছে। আর আরেকটি খুব উল্লেখযোগ্য বিষয়, যে আমরা যতদূর জানি, আমি যতদূর জানি, অশোক তরু খুব একজন সিরিয়াস পাঠক। প্রচুর পড়াশোনা তার রয়েছে, বিশেষত সাহিত্যের উপরে, কবিতার উপরে, তুলনামূলক সাহিত্যের উপরে, এবং পাশাপাশি দর্শনের উপরে তার গভীর একটা পড়াশোনা রয়েছে। অথচ এই সাক্ষাৎকারটির মধ্যে তিনি কোথাও কোনো উদ্ধৃতি বা কোনো অতীতের কোনো উল্লেখযোগ্য ব্যক্তির নাম বা উক্তি উল্লেখ করে নিজের অভিজ্ঞতাকে দাঁড় করাবার চেষ্টা করেননি। নিজের মেরুদণ্ড সোজা রেখেই, নিজের পায়ের উপরেই নিজে দাঁড়িয়ে তিনি এই সাক্ষাৎকারটি দিয়েছেন। এজন্য তাঁকে ধন্যবাদ। এরপর আমরা আসবো কবিতায়। এখানে কয়েকটি একক কবিতা ছাপা হয়েছে, কতগুলো গুচ্ছ কবিতাও ছাপা হয়েছে। আমরা একক কবিতাগুলো আজকে পড়ব। নির্মল হালদার, যা আমার পড়া হয়নি। নন্দিনী কোনোদিনই রঞ্জনকে দিতে পারেনি একটি ছাতিম পাতা। তার হাতের পাতায় কোনো দিনই রাখতে পারেনি তার নিজের চোখের জল।
বুকের ভেতরে জমিয়ে জমিয়ে তবে কি পাথর হয়েছে চোখের জল? নন্দিনীর কাছে কোনো দিনই উত্তর মিলবে না। আমার বাবা প্রতিদিনই আমার মাকে এনে দিয়েছেন পান পাতা। পানের রঙে রসে মায়ের দুটো ঠোঁট লাল হয়ে যেত। আমার মা ছিল বাবার প্রেমিকা। আমার প্রেমিকা? ইট, কাঠ, লোহার ভেতরে অনুভূতি খুঁজতে খুঁজতে বেলা হয়, সন্ধে হয়ে যায়, রাত আসে। নক্ষত্রের কাছে অনুভূতি খুঁজতে খুঁজতে ঘুমিয়ে পড়ি, আবার সকাল হয়, বেলা হয়ে যায়, রাস্তায় ঘুরতে ঘুরতে। অর্জুন গাছের ফল, শুকনো ফল ঝমঝম করে বেজে উঠে আমাকে শোনায় তার অনুভূতিতে সঞ্চয় হয়ে আছি একমাত্র আমি। অর্জুন গাছের ফল, শুকনো ফল ঝমঝম করে বেজে উঠে আমাকে শোনায় তার অনুভূতিতে সঞ্চয় হয়ে আছি একমাত্র আমি। তবে কি অর্জুন গাছ আমার প্রেমিকা? বাবা অনেক দূরে আছে, ফোন যাবে না। মাও অনেক দূরে, ফোনের তার সেখানে পৌঁছাবে না। আমি কার কাছেই বা জানতে চাইব বা জানতে পারবো বাবা কখনো কোনো দিন মাকে বলেছিল কিনা আমি শুধু তোমাকেই ভালোবাসি? আমি একটা কথা জানি, বাবার কাছে মায়ের কাছে না শুনেও আমি জানি বাবা প্রায় প্রতিদিনই মায়ের কাছে বলতো, সংসারটা যে আর টানতে পারছি না। মা বলতো, ভরসা রাখো, ভগবানের কাছে ভরসা রাখো, তিনি ঠিক টেনে নিয়ে যাবেন। মা বাবার এই কথোপকথন থেকেই আমার ভালোবাসার ভিত। ঝড় বৃষ্টিতেও একটুও নড়বে না। এটি ছিল নির্মল হালদারের কবিতা, যা আমার পড়া হয়। পরের কবির নাম পলাশ দে, মহারাজও। ধরা পড়ে যাচ্ছি মহারাজও, একজন পিঁপড়ে যখন তোমার গ্রাম বহন করে নিয়ে চলেছে শহরে, শপিং মলে তোমার হারিয়ে যাওয়া খেলনাবাটি, ঝিঝি ডাকের বদলে মরশুম খেয়ে নিচ্ছে লোকাল পার্টির পথসভা। মহারাজও, আমি কি ধরা পড়ে যাচ্ছি পাখি কেল্লায়? শীতের চামড়া উঠছে, খসখসে দাগ আকাশের, জল নিজেকে আর টাইম কলে ধরে রাখতে পারে না। এনকাউন্টার এভাবেই হয় বুঝি। আর সবাই যে বসন্ত বসন্ত অভিমান করে। বিদিশা সরকার, ঝড়ের বিশদ। গাছের প্রকোষ্ঠে রাখি অন্তিম ইচ্ছার সাদা ডিম, আবিদা পারভিন তার তারানায় ঝড়ের বিশদ মালগুড়ি দিনগুলি লিখেছিল স্লেটের দুপিঠে। যুবতী দৌড়াতে থাকে অন্ধকার দরজা খোল খোল, শূন্যে ঝোলে সাদা শার্ট, দু একটা বোতাম খোলা বুকে। শ্রীমতী ঘুমিয়েছিল, অথবা সে জেগেও ঘুমায়। কিউবিক প্রেমগুলো ড্রিপ ফ্রিজে শরাব শরাব। এরপরে সহজিয়া প্রেম থেকে নিকার প্রস্তাব। কাহিনী সহজবোধ্য, গ্রামগুলো নগর কেন্দ্রিক। চৌধুরানী রাত জাগে, বজরায় ভবানী পাঠক, অথবা পাঠককুল বিনোদনে নটির প্রস্তাব। ডিমের কুসুম থেকে সদ্যজাত ধর্ম কিংবা নাম অথবা জনক যদি লাঙল চিহ্নিত বাইপাশে, পাখিরা সকাল দিয়ে ভিনদেশে সবই উড়ে গেছে।
পাখিরা সকাল দিয়ে ভিন দেশে সবই উড়ে গেছে। বিবেকানন্দ মণ্ডল। অঙ্ক। শূন্যের সাথে যত গুণই হোক শূন্যই থাকে, শূন্যের সাথে শূন্য গুণ করলেও সেই শূন্য। গণিতজ্ঞের এই ভাবনার সাথে আমার হিসাবের বিস্তর ফারাক। অভুক্ত পেটের শূন্যতার সঙ্গে নিয়ত শূন্য গুণ করলে যদি বলো শূন্যই থেকে গেল, যাকে বলে খিদে, ফারাকটা কিছু নয়। আমি বলবো খিদের আগুন তোমাকে পোড়াক। একে একে বোনেদের বিয়ে হয়ে গেল, ভাইয়েদেরও কোলে পিঠে মানুষ হলো যারা। এইসব অঘটন বসে বসে দেখে যে আইবুড়ো চোখ, সে চোখের শূন্য অঙ্ক আর অঙ্কের শূন্য ভয়ঙ্কর ব্যবধান। গণিতজ্ঞ হে, অঙ্কের সঙ্গে অঙ্কের তফাৎ বোঝো না তুমি। প্রেমের জোয়ারে তোমার ঘর ভাঙা উচিত ছিল, আর থিওরি নিষ্ঠুর হিসাবের খাতা। শূন্যের সঙ্গে শূন্য গুণে মহাশূন্য হয়, বোঝো না তা? কিছু অঙ্ক কষতে হৃদয় লাগে, গোল বাধায় সেখানে মাথা। কিছু অঙ্কের সঙ্গে অঙ্ক কষতে হৃদয় লাগে, কিছু অঙ্ক কষতে হৃদয় লাগে। শূন্যের সঙ্গে শূন্য গুণে মহাশূন্য হয়, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে মহাশূন্য হয়। এটা বোঝো না? বোঝো না তা? কিছু অঙ্ক কষতে হৃদয় লাগে। সব অঙ্ক দিয়ে হয় না, কিছু অঙ্ক হৃদয় দিয়ে কষতে হয়। গোল বাধায় সেখানে মাথা। যখন যে অঙ্কগুলি হৃদয় দিয়ে কষতে হয়, সে অঙ্কগুলো যদি আমরা মাথা দিয়ে কষতে যাই, তাহলে সেই অঙ্কের মধ্যে গোল মেরে যায়, সেই অঙ্কের সঠিক উত্তর আমরা পাই না। তাহলে এই ছিল কবিতা আশ্রম পত্রিকার সাম্প্রতিকতম সংখ্যাটি থেকে কয়েকটি একক কবিতা যা এখানে ছাপা হয়েছে সেগুলি পাঠ। এরপরে আছে কয়েকটি গুচ্ছ কবিতা, সেগুলো এই ভিডিওতে ধরা যাবে না, একটু বড় হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার।